ওয়েলকাম টু কনসেপ্ট লার্নিং। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। ইন দ্য প্রিভিয়াস লেকচার আমরা যেটা দেখেছিলাম সেটা মূলদ সংখ্যা সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম ইন ডিটেল। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আমরা সেখানে কি দেখেছিলাম, যে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে ডিনোট করতে পারবো এবং পি এবং কিউ দুটো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে আমরা সেই সমস্ত সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলেছিলাম। এবারে আমরা অমূলদ সংখ্যার মধ্যে আজকে এন্টার করব। প্রাচীন যুগে হেসিয়ান হিপাকাস বলে একজন সায়েন্টিস্ট এবং ম্যাথমেটিশিয়ান ছিলেন, যিনি এই সমস্ত ম্যাথের যে বিভিন্ন সংখ্যা এই সমস্ত জিনিসগুলো নিয়ে রিসার্চ করছিলেন এবং তিনি এমনই একটা ম্যাথমেটিশিয়ান ছিলেন যে সেই যুগের টপ ক্লাস কয়েকজন ম্যাথমেটিশিয়ানের একজন, এবং তিনি বিশ্বাস করতেন যে এভরিথিং ইজ নাম্বার, অল আর নাম্বারস। আমরা পৃথিবীতে যা কিছু দেখছি, যা কিছু করছি, যা কিছু শুনছি, সমস্ত কিছুকেই বেশ কিছু নাম্বারের রেশিও আকারে কিন্তু তিনি দেখতেন এবং সেগুলোকে তিনি নাম্বার সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রকাশ করার একটা কনসেপ্ট দেখেছিলেন, অবজার্ভ করেছিলেন। সেটা কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব হোক, সেটা মেটাফিজিক্স বা অধিবিদ্যা হোক, সেটা মিউজিক বা সঙ্গীত হোক, বা আমাদের কোনো মোরালস হোক, সমস্ত কিছুই তিনি এবং সেই সময়ে তার সমকক্ষীয় বেশ কিছু ম্যাথমেটিশিয়ান এটাকে মেনে নিয়েছিলেন যে সমস্ত কিছুই একটা সংখ্যার অপূর্ব মেলবন্ধনে তৈরি এবং সমস্ত কিছুকেই এই যে ব্যালেন্স রক্ষা হচ্ছে সেটা কিন্তু ডিপেন্ড করছে বেশ কিছু সংখ্যার রেশিওর উপরে। এবং এই যে সংখ্যার অনুপাত হিসাবে বর্ণনাযোগ্য চিরন্তন যে নিয়ম অনুসরণ করে এই যে সংখ্যাগুলো, এগুলোকে তারা বিশ্বাস করতেন এবং তাদের এই বিশ্বাস থেকে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা শুরু করলেন এবং বিভিন্ন সংখ্যাগুলোকে তারা নিলেন, যেমন এক্স ইজ ইকুয়াল টু এ বাই বি, এই আকারে বিভিন্ন সংখ্যাকে তারা প্রকাশ করতে থাকলেন 1 বাই 1। যেমন 5, এই সংখ্যাটাকে আমরা 5 বাই 1 এই আকারে প্রকাশ করছি। সিমিলারলি এছাড়াও যেমন 0.5, এটাকে আমরা 1/2 বা হাফ এই আকারে প্রকাশ করছি। এইরকম বিভিন্ন সংখ্যা নিয়ে তারা সেই সময় বিভিন্ন রিসার্চ করতে থাকলেন এবং দেখতে থাকলেন যে সমস্ত সংখ্যাকেই তারা কি সত্যিই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছে না পারছে না। এই সমস্ত অবজারভেশনগুলো করতে করতে তারা একটা আরবিট্রারি বিভিন্ন সংখ্যা নিল এবং দশমিক ভগ্নাংশের যেমন একটা বড় সংখ্যা আমি এখানে লিখলাম 0.75555 এইভাবে চলতে থাকছে। এই সমস্ত সংখ্যাগুলোকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি এবং পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এবং এগুলোকে যখন আমরা দশমিকে প্রকাশ করব তখন আমরা এটাকে লিখতে পারি 0.75 এবং 5-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে বন্ধনীর মাধ্যমে কিন্তু এই 5টাকে, এতগুলো যে 5 রিপিট হচ্ছে কন্টিনিউয়াসলি, এই রিপিটেশনটাকে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে কিন্তু আমরা সেটাকে বোঝাতে পারি। সেক্ষেত্রে ডেসিমেলেও কিন্তু আমরা এই সংখ্যাটাকে খুব ইজিলি বোঝাতে পারি এবং পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবেও কিন্তু আমরা এই সংখ্যাটাকে খুব ইজিলি বোঝাতে পারছি। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা এ বাই বি বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, এবং যেহেতু এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি সেই জন্য এগুলোকে আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে সেগুলোকে আমরা মূলত সংখ্যার নামকরণ করেছিলাম। এবারে এই সমস্ত রিসার্চ করতে করতে হিপাক্কাস আরও ভাবতে থাকলেন, বিভিন্ন সংখ্যা নিয়ে ট্রাই করতে থাকলেন যে সত্যিই কি সমস্ত সংখ্যাকেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এই ট্রাই করতে করতে হিপাক্কাসের মাথার মধ্যে দিয়ে বিভিন্ন সংখ্যা সেই সময় যেতে থাকলো এবং হিপাক্কাস এই সংখ্যাগুলো যখন এক এক করে 1 বাই 1 অবজার্ভ করতে থাকলেন, একটা হিউজ প্রচুর নাম্বার নিয়ে হিপাক্কাস কিন্তু রিসার্চ করতে থাকলেন এবং সেগুলোকে সমস্তগুলোকেই পি বাই কিউ আকারে সে প্রকাশ করতে থাকলো এবং আলটিমেটলি সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল। হঠাৎ করে যেখানে এসে হিপাক্কাস একটু প্রবলেমে পড়লেন সেটা হচ্ছে এই √2 নাম্বারটাকে হিপাক্কাস কোনোভাবেই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছেন না, বা দশমিকে যখন প্রকাশ করছেন সেটা কিন্তু কোনো ডেফিনাইট, সেটা কোনো সসীম কোনো অ্যান্সার তার কিন্তু পাওয়া যাচ্ছিল না। তখন হিপাক্কাস বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল রুলস অ্যাপ্লাই করে এর সলিউশনটা করতে থাকলো, যে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল রুলস অ্যাপ্লাই করে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করার চেষ্টা করতে থাকলো এবং ফাইনালি আলটিমেটলি কিন্তু তার চেষ্টাটা বৃথা গেল এবং হিপাক্কাস এবং ওই সময়ের যে ম্যাথমেটিশিয়ান ছিলেন তারা অ্যাকসেপ্ট করে নিল যে √2 সংখ্যাটাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি না।
এবং আমরা যখন দশমিকে এটাকে প্রকাশ করছি তখনও কিন্তু আমরা কিন্তু কোনো ডেফিনাইট একটা সলিউশন পাচ্ছি না। তাহলে এই √2 সংখ্যাটা এলো কোথা থেকে? এই √2টা এসছে যে কনসেপ্ট থেকে, সেটা হচ্ছে একটা, সাপোজ আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, যে ট্রায়াঙ্গেলের এই কোণটা 90 ডিগ্রি, এবং এর দুদিকের বাহুগুলো যদি 1 ইউনিট করে আমরা ধরি, 1 ইউনিট এবং 1 ইউনিট, তাহলে এর অতিভুজটা কত হবে? আমরা জানি পিথাগোরাসের যে উপপাদ্য, সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ যে ফর্মুলা মেনটেন করে চলে সেটা হচ্ছে a² + b² = c², যেখানে c হচ্ছে অতিভুজ। এবারে তাহলে এই কনসেপ্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা পাবো 1² + 1², this is not 2, 1² + 1² = c²। তাহলে 1² + 1² যদি হয় তাহলে সেটা 1 + 1 মানে আলটিমেটলি 2 = c²। এখান থেকে আমরা c এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে √2, এবং এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না, যেখানে p এবং q দুটো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকেই প্রবলেমের শুরু। এবং আমরা যদি সেটা √2 এই সংখ্যাটাকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে দেখব যে √2 = 1.414213 এইভাবে পরপর চলতে থাকবে, এটা কিন্তু কোনোভাবে শেষ হচ্ছে না। এবং যতক্ষণ আমরা ডিভাইড করে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে থাকবো ততক্ষণ কিন্তু এটা চলতে থাকবে। তোমরা ক্যালকুলেটারে বসালেও দেখবে, বা এটা বিভিন্নভাবে অবজার্ভ করে দেখতে পারো যে এটা কিন্তু চলতে থাকবে ক্যালকুলেটারে বসালেও। সিমিলারলি √3 এর ক্ষেত্রেও এই একই প্রবলেম অবজার্ভ করলো, এটাও কিন্তু কোনোভাবে এর ভাগটা মিলছে না বা মিললো না, এবং এটা অসীম পর্যন্ত চলতে থাকলো। তাহলে এই যে √2 এবং √3 এই দুটো সংখ্যা এরা সসীম নয়, এবং এগুলো আবৃতও নয়। আবৃত্ত বলতে কোনগুলো? যেগুলোকে আমরা যে পৌনঃপুনিক দিয়ে লিখছিলাম, যেমন যদি এরকম হতো যে 1.414 আবার 414 আবার 414 এরকম যদি রিপিট হতে থাকতো, সেক্ষেত্রে আমরা 1.414 এই দুটোকে আবৃত্ত করে দিয়ে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই অপশনটাও থাকছে না, আমরা এটাকে আবৃত দশমিক ভগ্নাংশেও প্রকাশ করতে পারছি না, আবার এটাকে p/q আকারেও প্রকাশ করতে পারছি না, যেখানে p এবং q দুটো ইন্টিজার। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে তখন অমূলদ সংখ্যা নামকরণ করা হলো। এই যে অমূলদ সংখ্যা, এগুলো শুধু যে √2 এবং √3 তা নয়, তার সঙ্গে √5, √6, √7, √8, √9 এইগুলো পরপর ট্রাই করতে থাকলো, এবং দেখা যাচ্ছে যে এই √5, 6, 7 এইগুলো কিন্তু সমস্ত কিন্তু এই একই প্রবলেমের সম্মুখীন হচ্ছে, যেটা সসীম নয় আবার আবৃত্তও নয়। এবারে √9 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, √9 যদি আমরা দেখি তাহলে 9কে আমরা 3 × 3 আকারে লিখতে পারি, তাহলে এটা যেটা হবে আলটিমেট অ্যান্সার হচ্ছে 3। তার মানে এটা কিন্তু 3টাকে আমরা 3/1 আকারে প্রকাশ করতে পারছি, তাহলে p/q আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এই √9টা কিন্তু আবার অমূলদ নয়, এটা কিন্তু মূলদ। তাহলে যখন এই যে রুটের ভিতরে সংখ্যাটা পূর্ণবর্গ হবে শুধুমাত্র তখনই আমরা কিন্তু সেটি সংখ্যাটাকে মূলদ হিসাবে বলছি। আদারওয়াইজ যদি এটা যদি পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রে কিন্তু অমূলদ সংখ্যা হবে। যেমন পূর্ণবর্গ বলতে √4 যদি হয় সেটাও একটা মূলদ সংখ্যা, বিকজ 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। এই সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা এগুলো মূলদ সংখ্যা, যদি এগুলো রুট আকারে আমরা লিখি এগুলো কিন্তু মূলদ সংখ্যা হবে। আদারওয়াইজ বাকি যেগুলো পূর্ণবর্গ নয় সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে পড়ে যাবে, এবং এগুলো সসীমও নয় এর সমাধান, এবং এগুলো আবৃত্তও নয়, এবং এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না, যেখানে p এবং q দুটি ইন্টিজার। তাহলে √9 সংখ্যাটি আমরা পেলাম, এটা মূলদ সংখ্যা। এবারে আমরা দেখি যে সংখ্যা রেখার উপরে আমরা কিভাবে এই জিনিসগুলোকে প্লট করব। যদি আমরা √2টাকে ফার্স্ট দেখি, প্রথমে আমরা OA এখানে সংখ্যা রেখার উপরে 1 ইউনিট একটা দাগ নিলাম, তারপরে আমরা ভার্টিক্যালি উপরের দিকে 1 ইউনিট সিমিলারলি একটা নিলাম, লাইন নিলাম। এবারে লাইন দুটোকে জয়েন করলাম, তাহলে জয়েন করলে অতিভুজ কত হবে? পিথাগোরাসের নিয়ম অনুযায়ী অতিভুজ হবে √1² + 1² মানে √2। তাহলে এই যে অতিভুজটা এর দৈর্ঘ্য হচ্ছে √2। এবারে OB এটার দৈর্ঘ্য হলো √2, তাহলে OB
ব্যাসার্ধ নিয়ে আমরা যদি ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ ড্র করি, যেটা এখানে ইয়েলো কালার ড্যাশ লাইনে দেওয়া আছে, তাহলে সেই বৃত্তচাপটা দেখো এখানে পি বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে ওই বৃত্তচাপটা সংখ্যা রেখার উপরে যে বিন্দুতে মিলিত হবে সেটাকেই আমরা বলবো সংখ্যা রেখার উপরে সেই পার্টিকুলার সংখ্যা। তাহলে এখানে এটা হচ্ছে √2, পি এর ভ্যালু হচ্ছে √2। এবারে দেখা যাক আমরা √3টাকে কিভাবে রিপ্রেজেন্ট করব। এবারে এখান থেকে আমরা একটা 90 ডিগ্রি ড্র করব। 90 ডিগ্রি ওবির উপরে 90 ডিগ্রি একটা ড্র করলাম, এবং এই যে লাইনটা নিলাম তার ইউনিট হচ্ছে, একক হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট যখন আমরা লাইন একটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি ও এবং ওই পার্টিকুলার লাইনটা ম্যাচ করে দিই, সেটা যদি জয়েন করে দিই, সাপোজ এটার নাম দিলাম ডি, ও ডি যখনই জয়েন করলাম, তাহলে এবারে আমরা কি পেলাম? এবারেও কিন্তু আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেলাম, যার একটা বাহু √2, এই বাহুটা √2 ছিল, এবং একটা বাহু 1। তাহলে এর অতিভুজটা কত হবে? ওডি কত হবে? তাহলে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী ওডি ইজ ইকুয়াল টু √1² প্লাস √2²। যদি এটা আমরা করি তাহলে এটা পাবো √1 প্লাস 2, মানে ইট ইজ ইকুয়াল টু √3। তাহলে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি ওডি এর, সেটা কিন্তু আমরা পাচ্ছি √3। ঠিক আছে? তাহলে এই প্রসেস যদি আমরা, তাহলে এবারে আমরা ওডি যে বাহুটা পেলাম, ওডি বাহুটাকে ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে যদি আবার একটা বৃত্তচাপ ড্র করি, যেটা আমাদের সংখ্যা রেখাকে ছেদ করবে, যেটা ব্লু ড্যাশড লাইন দিয়ে দেখানো হলো, তাহলে এই যে পার্টিকুলার জায়গাতে ছেদ করবে এটাই হচ্ছে √3 সংখ্যা রেখার উপরে। ঠিক আছে? তাহলে এইভাবে সংখ্যা রেখার উপরে আমরা বিভিন্ন √2, √3, √4, √5 এইভাবে পরপর কিন্তু প্রকাশ করতে পারবো। তাহলে এবারে দেখা যাক যে বাকি সংখ্যাগুলো প্রকাশ করলে এই যে শেপটা আসে এটা কেমন আসে। এইগুলো যদি আমরা পরপর √1, √2, √3 এইভাবে পরপর করতে থাকি, তাহলে আমরা এরকম একটা স্পাইরাল শেপ আলটিমেটলি পাবো। এই স্পাইরাল শেপটা তাহলে আমাদের অমূলত সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করছে। এবারে আমরা কিভাবে এগুলোকে সংখ্যা রেখার উপর ড্র করব? আমরা যে প্রসেস একটু আগে দেখলাম সেই প্রসেসেই করব। সাপোজ প্রথমে 1 ইউনিট ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুদিকেই নেব, তারপরে সেটাকে জয়েন করব, যে ভ্যালুটা পাচ্ছি সেটা √2। আবার ওখান থেকে √2 এর উপরে আমরা ভার্টিক্যালি 1 ইউনিট নেব, জয়েন করব, যে ভ্যালুটা পাচ্ছি সেটা √3। √3 এর উপরে ভার্টিক্যালি 1 ইউনিট নেব 90 ডিগ্রিতে, জয়েন করব অতিভুজটা, এবং যেটা পাবো সেটা √4। আবার √4 এর উপরে অতিভুজ 1 ইউনিট, একটা রেখা 1 ইউনিট নেব, অতিভুজটা জয়েন করব, যেটা পাবো অতিভুজ সেটা √5। √5 এর উপরে একটা পারপেন্ডিকুলার 1 ইউনিট নিলাম, আবার জয়েন করলাম, এইভাবে √6 পেলাম। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা যদি প্রসেসটা রিপিটেড ওয়েতে করতে থাকি, তাহলে আমরা তারপরে √7, তারপরে এরপরে √8, এবং এইভাবে √9, এইভাবে পরপর যতক্ষণ আমরা করতে থাকবো আমরা কিন্তু ততক্ষণ পেতে থাকবো, এবং এই যে শেপটা ডেভেলপ হচ্ছে এটা কিন্তু একটা স্পাইরাল শেপ ডেভেলপ হচ্ছে। তাহলে এইভাবে স্পাইরাল শেপ কিন্তু একটা ডেভেলপ হচ্ছে সংখ্যা রেখাগুলোকে, যখন আমরা অমূলত সংখ্যাগুলোকে যখন এইভাবে রিপ্রেজেন্ট করছি। এবার এগুলোকে লাইনের বা সংখ্যা রেখার উপরে কিভাবে আমরা দেখাবো? সংখ্যা রেখার উপরে দেখাতে গেলে √2কে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ ড্র করব, সেটা যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে সংখ্যা রেখার উপরে √2 বাহু। সিমিলারলি √3কে কেন্দ্র করে বৃত্তচাপ নিলাম, সংখ্যা রেখাকে যেখানে ছেদ করছে সেটা √3। এরপরে আমরা √4কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নেব, সংখ্যা রেখাকে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে আমার √4। এরপরে √5কে কেন্দ্র করে সিমিলার প্রসেস অ্যাডপ্ট করলাম, এবং এইভাবে আমাদের প্রসেসটা কন্টিনিউ যদি চলতে থাকে, তাহলে আমরা এইভাবে √5 এর পরে √6, এরপরে √7, এরপরে √8, এবং ফাইনালি
√9 থেকে বৃত্তচাপ নিয়ে আমরা যেটা ড্র করব সেটা √9 এইভাবে, এবং যত দূর আমরা যাব তত দূর কিন্তু এইভাবে কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে সংখ্যা রেখার উপরে কিভাবে কোনো পার্টিকুলার অমূলত সংখ্যাগুলোকে প্লট করা যায়, যেগুলো রুট দ্বারা আমরা দেখিয়ে থাকি। এবারে আরও একটা সংখ্যা যেটা সেই সময়ের ম্যাথমেটিশিয়ানদের মাথায় এলো, সেটা হচ্ছে পাই। পাই সংখ্যাটা কেমন? যে কোনো বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস, এটাকেই এই যে রেশিও, এই রেশিওটাকেই বলা হয় পাই। এবারে আমরা যদি যে কোনো বৃত্ত একটা নিই, যে কোনো একটা বৃত্ত কনসিডার করি, সেই বৃত্তের যদি পরিধি বাই ডিভাইডেড বাই ব্যাস দেখি, এখানে এই বৃত্তটার ব্যাসার্ধ 1, তাহলে ব্যাস হচ্ছে 2, তাহলে এখানে ব্যাস যেহেতু 2, তাহলে এই বৃত্তচাপ যেটা বৃত্তটার ব্যাস 2 এবং পরিধি কত আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি, পরিধি আমরা পাচ্ছি 2 পাই। তাহলে ব্যাস 2 এবং পরিধি 2 পাই। তাহলে এই বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ব্যাসের যে রেশিও করলে আমরা কি পাচ্ছি? বৃত্তের পরিধি ছিল 2 পাই ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস হচ্ছে 2, তাহলে এটা কাটাকাটি হয়ে গেলে পাই আমরা পাই। তাহলে এই পাই, এই যে সংখ্যাটা, এটাকেও আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি না, এবং তার যে p/q আকারে প্রকাশ করলেও তার যে ভাগফল সেটা কোনোভাবেই মিলছে না, সেটা অনন্তকাল ধরে চলতে থাকছে। তাহলে এই যে অনন্তকাল ধরে চলতে থাকছে, আমরা আলটিমেটলি এখানে দেখো, এখানে 2 পাইটাকে 6.28 এই অ্যাপ্রক্সিমেশন চিহ্ন দিয়ে দেখিয়েছি আমরা এখানে। এর মানে কি? এই সমান মানে এক্স্যাক্টলি ইকুয়াল, আর এইটা মানে কি প্রায় সমান, মানে সমান হচ্ছে না, মানে কোনোভাবেই আমরা এই ভাগফলটাকে মেলাতে পারছি না। সেই জন্য একটা অ্যাভারেজ মোটামুটি কাছাকাছি ভ্যালু নিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটা কখনোই এটা ম্যাচ হয় না। তাহলে এই সংখ্যাটাকেও কিন্তু আমরা সেক্ষেত্রে অমূলত সংখ্যার মধ্যে রেখে দিলাম। তাহলে আজকে আমরা বিভিন্ন রকম অমূলত সংখ্যা সম্পর্কে দেখলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সঙ্গেও চ্যানেলটি শেয়ার করবে, যাতে তারাও এই সমস্ত ভিডিওগুলো দেখে নতুন কিছু শেখার সুযোগ পায়। এবং যদি কোনো ডাউটস তোমাদের থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। যতটা সম্ভব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ।